প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বেতন খাতে আয়। এই বেতন খাতে আয়ের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি। আজ আমরা সমাধান করব ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএতে অ্যাকাউন্টিং 2016 এবং 20 সালে যে অঙ্কটা এসেছে সেটি। এখন কথা হচ্ছে আমাদের এই বেতন খাতে আয় বা ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রত্যেকটা রুলসই জুন জুলাই মাসে চেঞ্জ হয়। তো আমরা চেষ্টা করব 2025-26 সালে যে রুলসগুলো চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক সমাধান করার। তো আশা করি সবাই সাথেই থাকবেন। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, এখানে বলছে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব ওয়াসিফ খানের 2023-24 বছরের বেতন খাতে মোট আয় নির্ণয় করো। তো ক নাম্বার জিনিসটা আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে। সেটা হচ্ছে দেওয়া আছে 15,000, তারপর হচ্ছে একটা হেক্টর দেওয়া আছে 1000 গুণ 4, তারপর দেওয়া আছে 1500 গুণ 3, তারপর দেওয়া আছে 23,500। এই জিনিসগুলোর মানে কি সেটা আমাকে আগে বুঝতে হবে। সেটা হচ্ছে তার শুরুর বেতন হবে 15,000 টাকা এবং তার বেতন প্রতি বছর 1,000 টাকা করে বৃদ্ধি পাবে এবং সেটা 4 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। তো 4 বছর পর্যন্ত যদি বৃদ্ধি পায় তাহলে তার বেতন গিয়ে দাঁড়াবে, তাহলে 4 বছর পর তার বেতন গিয়ে দাঁড়াবে 19,000 টাকা। কত? 19,000 টাকা। তো এটা একটু খেয়াল রাখবো আমরা। তো এরপর বলছে ইবি এবং বলছে তারপর তার বেতন প্রতি বছর বৃদ্ধি পাবে 1500 টাকা করে এবং 3 বছর বৃদ্ধি পাবে এবং 3 বছর বৃদ্ধি পাওয়ার পরে 23,500 টাকা হবে তার শেষ স্কেল, মানে এরপর তার আর বেতন বৃদ্ধি পাবে না। তো 30শে জুন তারিখে মূল বেতন 20,500 টাকা। এই ব্যক্তির 30শে জুন তারিখে মূল বেতন ছিল কত? 20,500 টাকা। তার মানে তার বেতন 19,000 টাকা তো অবশ্যই হয়ে গেছে। কত টাকা? 19,000 টাকা অবশ্যই আগেই হয়ে গেছে 19,000 টাকা। তাহলে এখন যদি তার 20,500 টাকা বেতন হয়, তার মানে এর সাথে আরো 1500 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে আরো একটা বৃদ্ধি পেয়ে তারপর তার বেতন হয়েছে 20,500 টাকা। এখন সমস্যা এটা না, সমস্যা হচ্ছে তার বেতন বৃদ্ধির তারিখ। তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 20শে নভেম্বর। তো আমরা জানি ব্যবসায়িক বছর হয় জুন জুলাই, তাইলে যদি 20শে নভেম্বর সে তার বেতন বৃদ্ধির তারিখ হয়ে থাকে, তাহলে 19শে নভেম্বর পর্যন্ত সে পুরনো বেতন পেয়েছে। আবার একটু বোঝার চেষ্টা করেন যে 19শে নভেম্বর তারিখে সে পুরনো বেতন পেয়েছে এবং 20 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সে নতুন বেতন পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু ক্রিটিক্যাল জিনিস আপনারা যদি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন যে তার বেতন বৃদ্ধির তারিখ ছিল 20শে নভেম্বর, তাহলে 19শে নভেম্বর পর্যন্ত সে পুরনো বেতন পেয়েছে এবং 20শে নভেম্বর বেতন পেয়েছে সে নতুন বেতন, মানে তার বেতন আরো 1500 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে তার বর্ধিত বেতন সে কতটুকু পাবে? বর্ধিত বেতন পাবে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এবং পরবর্তী যত মাস আছে জুন মাস পর্যন্ত। তো আমাদের এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসের বেতনকে দুই ভাগে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে 19 তারিখ পর্যন্ত যে সে পুরনো বেতন পেয়েছে সেটা, এবং 20 তারিখ থেকে সে যে নতুন বেতন পেয়েছে সেটা। তো আমরা যদি এই অঙ্কটা খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করি, তো আমরা প্রথম লিখব করদাতার নাম, তারপর করবর্ষ, আয়বর্ষ, এটা আমরা আগেই শিখেছি, পিছনের ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। তারপর যদি আমরা লিখি চাকরি হতে আয়, ধারা 32 থেকে 34। তো এইখানে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে অঙ্কের উপরে দেওয়া আছে ধারা হচ্ছে 21, কিন্তু না, ধারা হচ্ছে 32 থেকে 34। আমরা নতুন ধারা শিখব। ওকে, তাহলে আমরা প্রথম শিরোনাম দিলাম বেতন। এরপর কথা হচ্ছে যে জুলাই থেকে অক্টোবর, কি বলতেছি? জুলাই থেকে অক্টোবর, জুলাই থেকে অক্টোবর, যেহেতু নভেম্বরের 20 তারিখে তার বেতন বৃদ্ধি পেয়েছে, তাহলে জুলাই থেকে অক্টোবরে সে পুরনো বেতন পেয়েছে। তাহলে আমরা লিখলাম যে জুলাই থেকে অক্টোবরে সে পুরনো বেতন পেয়েছে 19,000 গুণ 4, মোট 76,000 টাকা। এরপর নভেম্বর মাসে আসি, সে নভেম্বর মাসের 19 দিন পর্যন্ত সে পুরনো বেতন পেয়েছে, তাহলে আমরা 19,000 লিখলাম আগেই। এরপর যেহেতু 11 দিন সে নতুন বেতন পেয়েছে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? 11 দিনের বেতন নির্ধারণ করার সহজ উপায় হচ্ছে তার বেতনটা বৃদ্ধি পেয়েছে কত? তার বেতনটা বৃদ্ধি পেয়েছে 1500 টাকা। তো 1500 টাকা যদি বৃদ্ধি পায়, এবং নভেম্বর মাস আমরা জানি 30 দিনে হয়, এবং সেই 1500 টাকাকে যদি আমরা 30 দিয়ে ভাগ দেই, তাইলে আমাদের একদিনের বেতন বের হবে, এবং যদি আমরা 11 দিয়ে গুণ দিই তাহলে আমাদের 11 দিনের বেতন বৃদ্ধি, মানে বেতন বের হবে।
তো আমরা জানি যে 20 নভেম্বর তার বেতন বৃদ্ধি পেয়েছে এবং 20 নভেম্বর বেতন বৃদ্ধি পেলে সে পুরো মাসের তো আর বেতন পুরোটা বর্ধিত বেতন পাবে না, সে পাবে শুধুমাত্র 11 দিনের বর্ধিত বেতন। আমরা সেটাই আগে নির্ধারণ করব যে 11 দিনের তার বর্ধিত বেতন কত হয়। তো 1500 টাকাকে যদি আমরা 11 দিয়ে ভাগ দিই তাহলে 1500 টাকা যদি আমরা 30 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের একদিনের বেতন বের হবে, এবং যদি 11 দিয়ে গুণ দিই তাহলে আমাদের 11 দিনের বেতন বের হবে। তাহলে 11 দিনের বেতন প্লাস 19,000 সমান সমান 19,550 টাকা। এবার আসি ডিসেম্বর থেকে যে পরবর্তী 2024 সালের জুন পর্যন্ত এই যে 7 মাস, এই 7 মাস আমরা পুরো বর্ধিত বেতন পেয়েছি। তো আমরা যদি দেখি ডিসেম্বর 2023 থেকে জুন 2024, 20,500 থেকে 7 গুণ 7, তাহলে আমাদের এই যে 7 মাস আমরা বর্ধিত বেতন পেয়েছি। তাহলে আমাদের মূল বেতন কত দাঁড়ালো? 2,39,050। আশা করি এই সমস্যাটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা অঙ্কের পরবর্তী অংশে যাই, যে বলছে ভাতাসমূহ, আমরা একটা শিরোনাম দিলাম ভাতাসমূহ। তো প্রথমে যদি আমরা দেখি যে গ নাম্বারে বলছে যে মাসিক চিকিৎসা ভাতা 2,000 টাকা। তো আমরা আগেই বলছি যে আপনারা প্রকৃত খরচটাকে খেয়াল করবেন না, প্রকৃত খরচের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো প্রকৃত খরচ আমরা দেখব না, আমরা দেখব মাসিক চিকিৎসা ভাতা কত, 2,000 টাকা। তাহলে আমরা লিখব যে চিকিৎসা ভাতা 2,000 টাকা গুণ 12, তাহলে কত হলো মোট 24,000 টাকা। এরপর আমরা যদি বাড়ি ভাতার দিক খেয়াল করি, যে বাড়ি ভাড়া ভাতা কত ছিল? মূল বেতনের 40%। তাহলে আমাদের মূল বেতন কত? আমরা দেখেছি যে আমার মূল বেতন হচ্ছে 2,39,050 টাকা। তাহলে এটার কত পার্সেন্ট যাবে? 40%। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে 40%। তাহলে যেহেতু বাড়ি ভাড়া ভাতা, তো আবাসন সুবিধা হিসেবে যাবে। তো আমরা লিখলাম আবাসন সুবিধা 2,39,050 গুণ 40%, তাহলে হয় কত? 95,620। এরপর যদি আমরা সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে যার সকল খরচ নিয়োগকর্তাই বহন করে। তো আমরা জানি যে গাড়ির হিসাবপত্র হচ্ছে সিসির উপর নির্ভর করে। তাহলে 2500 সিসির নিচে সে যদি গাড়ি বহন করে তাহলে প্রতি মাসে সে কত টাকা করে পাবে? সে মোটর গাড়ির সুবিধা পাবে 10,000 টাকা করে। তাহলে প্রতি মাসে যদি 10,000 করে হয় তাহলে 10,000 গুণ 12 কত হয়? 1,20,000 টাকা। তো এরপর যদি আমরা আসি যে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা দেন, তাহলে সেটা হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদটা আসলে এখানে আলাদা করে দেখানো হয়েছে। সে কিন্তু ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা কত? তাহলে মূল বেতনের কয় পার্সেন্ট? 10%। তাহলে আমরা মূল বেতনের দেখালাম 10%, 23,905 টাকা। তো এরপর আমরা যে টাকাগুলো আছে এগুলাকে যদি সবগুলাকে যোগ বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় কত? আমাদের দাঁড়ায় হচ্ছে 5,02,575 টাকা। তাহলে এই ছিল আমাদের 2020 সালে আসা অঙ্কটির সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।